হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি, তোমাদের সায়েন্স ফ্যাকাল্টি। চলো আজকে হচ্ছে আমাদের সেট নাম্বার 5 শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যারা এখনও আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি, যদি কেউ না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে নলেজ অ্যাকাউন্ট অ্যাপটা ডাউনলোড করে নাও। তোমরা সেখানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের কিছু ব্যাচ চলছে, যেমন WBPSC ক্লার্কশিপ, যেটা লিমিটেড অফার আছে, প্রায় 60% মতন তোমরা অফ পাচ্ছ 1080 টাকায়। অবশ্যই অ্যাভেল করো। কত নাম্বারে, নিচে দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় তোমরা অ্যাভেল করে নিতে পারো। WB ফুড এসআই এর কিন্তু আমাদের এক্সাম ডেট আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো যদি ক্লাস করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে আমাদেরকে ফোন করে নাও। জেনারেল স্টাডি ফাউন্ডেশন, যেটা আমাদেরকে বিভিন্ন অন্য সমস্ত অনেকগুলো এক্সামকে একসঙ্গে কভার করছে, একটুখানি হাই লেভেল ব্যাচ আমাদের। সেটা যে গ্রুপ 2টা এসেছে আমাদের, সেখানে কিন্তু তোমরা সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ 650 টাকায়, অনেকটা কম দামে পেয়ে যাচ্ছ। এছাড়া পুলিশ, যে WB পুলিশের 2024-এর টার্গেট ব্যাচ, সেটাও চলছে। অল সাবজেক্ট পাচ্ছ, ডিটেলস পাচ্ছ, MCQ পাচ্ছ, এবং তার সঙ্গে কিন্তু সময়ভিত্তিক যে MCQ টেস্ট সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। কত টাকায়? 699 টাকায় পেয়ে যাচ্ছ। SSC জিডির জন্য স্যারের, কুন্তল স্যারের যে ক্লাস আছে আমাদের, রিজনিং, জিকে, অঙ্ক প্লাস ইংরাজি, সমস্তটা পাচ্ছ 499 টাকায়। এই সবকটার জন্য তোমরা কোন নাম্বারে ফোন করবে? দেখো, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেওয়া আছে এবং একটা ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা এইগুলোতে যদি যোগাযোগ করো, তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে যাচ্ছ। চলো আমরা শুরু করা যায়। প্রথম প্রশ্ন, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত হবে? 7 পাস্কাল, 28 পাস্কাল, 3.5 পাস্কাল, 56 পাস্কাল। আচ্ছা, আনসারটা কি একবার দেখে নিচ্ছি আমরা। 7 পাস্কাল। আমরা কি জানি? চাপ মানে হচ্ছে বল কোনো একটা একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োগ করে তাকে আমরা চাপ বলি। তার মানে এখানে বল কত দেওয়া আছে আমার? 14 নিউটন বল দেওয়া আছে অলরেডি। জাস্ট ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2 বর্গমিটার, তার মানে 2 বর্গমিটার, মিটার স্কোয়ার। এখন দুটোই কি আছে? এসআই এককে রয়েছে, তাহলে আমরা কি হয়ে যাচ্ছে আমাদের? 7 পাস্কাল। সোজা অঙ্ক একদম। কোনো দর্পণের রশ্মির চ্যুতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণ কত হচ্ছে? আপতন কোণকে আমরা কি বলে দেখি? আনসার হচ্ছে আমাদের 60 ডিগ্রি। কেন হচ্ছে দেখে নিচ্ছি। আপতন রশ্মি হয় ইনসিডেন্ট রে, আর আপতন কোণকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে বলি। আপতন কোণের যে চ্যুতি বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যে ফর্মুলা আছে আমাদের, সেটা কি? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i, যেখানে i হচ্ছে আপতন কোণ। বার কি করতে হবে? i এর ভ্যালুটা বার করতে হবে। জাস্ট ফর্মুলায় বসাও, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে চ্যুতি কোণ, যেটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এদিকে নিয়ে চলে আসো, এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস 2i ইকুয়ালস টু কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? i ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 182i মানে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। m ভরের বস্তুকণা r ব্যাসার্ধে বৃত্তপথে v দ্রুতি নিয়ে যদি পরিভ্রমণ করে, ওর অভিকেন্দ্র বল কোনটা বলে? আচ্ছা, অভিকেন্দ্র অপকেন্দ্র বল কাকে বলে একবার দেখিনি আগে। তার আগে দেখো, যখন কোনো একটা বস্তু পৃথিবীকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চারপাশে ঘুরছে, বা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ চারপাশে ঘুরছে, বা আমি দাঁড়িয়ে একটা কোনো সুতো দিয়ে একটা পাথরকে নিয়ে এভাবে ঘোরাচ্ছি, যেটাই বল না কেন, মানে যে সার্কুলারে যখন চলছে, তখন যে বস্তুটা ছুটছে, যে সার্কুলারে বা বৃত্তীয় গতিপথে ঘুরছে, সে কেন্দ্রর দিকে যে বলটা প্রয়োগ করে তাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল বলি। ঠিক আছে। আর উল্টো দিকে অপকেন্দ্র বল কোনটাকে বলা হয়? যে এই যে অভিকেন্দ্র বলের বিপরীত দিকে যে বলটা কাজ করে, সেটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। অপকেন্দ্র বল, কারণ এই যে বস্তুটা ঘুরছে, এ কিন্তু কৌণিক বেগ নিয়ে ঘুরছে। কৌণিক বেগ নিয়ে ঘোরার জন্য এটা একটা নিচের দিকে, কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করছে, বাইরের দিকে একটা বল মানে বেরিয়ে যাচ্ছে। ফর্মুলা কি এটার? F ইকুয়ালস টু mv স্কোয়ার বাই r, যেখানে m হচ্ছে বস্তুটির ভর, v হচ্ছে বস্তুটির গতিবেগ, এবং r কি? আর হচ্ছে এর ব্যাসার্ধ হচ্ছে r।
তাহলে এখানে ফর্মুলা কি হচ্ছে আমাদের আনসার হচ্ছে ডি, দ্যাট ইজ mv²/r। প্যারিসে আন্তর্জাতিক ওজন এবং পরিমাপ কার্যালয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর দৈর্ঘ্যের মধ্যে ইরিডিয়াম এবং প্ল্যাটিনামের পরিমাণ কত? 10, 9, 90, 90, 10, 80, 20, 20, 80। দেখো কোনটা হচ্ছে, আনসার হচ্ছে আমাদের 10 এবং 90, আনসার এ। প্রোটনের আধান ধনাত্মক এবং ইলেকট্রনের আধান যদি ঋণাত্মক হয় তাহলে নিউক্লিয়াসের আধান কি হবে? পরমাণুর মাঝখানে কে রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে আসলে প্রোটন এবং নিউট্রনের একটা সমষ্টি। এদের মধ্যে যে নিউট্রন থাকছে তার কি কোনো চার্জ আছে? না, এর মধ্যে কোনো চার্জ আপাত দৃষ্টিতে নেই। প্রোটনের চার্জ আছে? হ্যাঁ আছে, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল। আর কি আছে? ইলেকট্রন যেটা হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ। কিন্তু ইলেকট্রন কিন্তু আমাদের নিউক্লিয়াসের মধ্যে পড়ছে না, তাহলে কি হয়ে যাচ্ছে? টোটাল নিউক্লিয়াসের চার্জ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো? পজিটিভ বলবো, কারণ এর চার্জ নেই আর এর পজিটিভ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার বি, ধনাত্মক। পিউরিক অ্যাসিড তৈরি করতে বা পিক্রিক অ্যাসিড তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করে পিক্রিক হবে? তো আনসার হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড। এটা পিক্রিক হবে, হ্যাঁ আমি এটা ভুল লিখেছি। পিক্রিক অ্যাসিড তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর এটা কি হবে? আনসার হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এটা নর্মালি গাঢ় যে নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হয়, তবে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকছে। এর রাসায়নিক নাম কি? 2,4,6 টাইনাইট্রোফেনল, এটার নাম পিক্রিক অ্যাসিডের নাম। এর সংকেত হচ্ছে এটাকে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেনলের বিক্রিয়াতে এটা উৎপন্ন হচ্ছে। মিথাইল রেড অ্যাসিড দ্রবণে কি বর্ণ ধারণ করে? মিথাইল রেড অ্যাসিড দ্রবণে কি বর্ণ ধারণ করে? আনসার হচ্ছে আমাদের লাল বর্ণ। এদের মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? না, যারা জলীয় দ্রবণে, যেসব পদার্থ জলীয় দ্রবণে কি হয়ে যায়? আয়নিত হয়ে যায়, এবং আয়নিত হয়ে গিয়ে ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন এবং অ্যানায়ন মানে ঋণাত্মক আয়ন দেয়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। যেমন সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে কি হয়ে যাচ্ছে? ক্যাটায়ন হিসেবে সোডিয়াম আয়ন দেয়, অ্যানায়ন হিসেবে ক্লোরিন আয়ন দেয়। তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো হবে? দেখো, তড়িৎ বিশ্লেষ্য মানে হয় যেগুলো স্ট্রং অ্যাসিড বা স্ট্রং ক্ষার, সেগুলো হয়, ঠিক আছে। আর নইলে মৃদু তো যেটা আমাদের সব খুব উইক যে অ্যাসিড, সেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে। এখানে মৃদু তড়িৎ মানে তোমার মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিডের মধ্যে কে পড়ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, এ হচ্ছে তীব্র ক্ষার। H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যে তীব্র অ্যাসিড। NaCl তো আমরা জানি যে এটা অলরেডি তড়িৎ বিশ্লেষ্য হয়ই সবসময়। তাহলে পড়ে আছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কোনো একটি মৌলের ইলেকট্রন শক্তি বেশি হবে নিচের কোন কক্ষে? সবচেয়ে বেশি হবে নিচের কোন কক্ষে? দেখো, যত এই যে ইলেকট্রনের যে এইগুলো হচ্ছে আমাদের যত এখানেও যদি নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে কে কক্ষ, তারপরে কে, তারপর এল, তারপর এম, তারপর এন, এটা হচ্ছে, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। তো যত যদি কে কক্ষে আমাদের এনার্জি হয় 1 E1 বলি, এল কক্ষে যদি এনার্জি E2 হয়, এম কক্ষে যদি এনার্জি E3 হয়, এবং এন কক্ষে যদি এনার্জি E4 হয়, কি হয়? যত নিউক্লিয়াস থেকে অরবিটগুলো দূরে যেতে থাকে, বা যত অরবিট, এই যে এখানে কে যে অরবিট রয়েছে তার কোয়ান্টাম সংখ্যা কত? 1, এল এর কোয়ান্টাম নাম্বার কত? 2, এম এর কোয়ান্টাম নাম্বার কত? 3, এন এর কোয়ান্টাম নাম্বার কত? 4। যত দূরে যাচ্ছে অরবিটগুলো, তত দূরে থাকা যে ইলেকট্রনসগুলো থাকছে তাদের পাওয়ার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তার মানে সবচেয়ে কম শক্তি কার হয়? সবচেয়ে কাছে যে থাকে এর। তারপরে সব বেশি শক্তি কার থাকে? এল এর, তারপরে এম এর, এবং তারপরে এন এর। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী কার হবে? এন। আনসার হচ্ছে অপশন ডি। অ্যালকিনের সাধারণ সূত্র কি? CnH2n, CnH2n-2, CnH2n+2, CnH2nOH। বলো, অ্যালকেনের সাধারণ সূত্র কি?
CnH2n হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সূত্র, ঠিক আছে। সরি, এটা না আমি ভুল বলি, CnH2n+2, হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এটা ভুল, CnH2n+2, অ্যালকেন হচ্ছে CnH2n+2। ওকে ওকে, নেক্সট কি হচ্ছে আমাদের, ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ রয়েছে? আনসার 2টি, 3টি, 4টি, 5টি। আনসার হচ্ছে আমাদের 2টি। একটি H+10⁻⁴ গ্রাম আয়রন পার লিটার এই দ্রবণের পিএইচ ভ্যালু কত? যেটা ওপর দিকে থাকে সেটা পিএইচ হয়, আমাদের এখানে পিএইচ হচ্ছে 4। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর ভ্যালু কত? 1/173। আনসার হচ্ছে অপশন ও, সরি 1/273, সরি এটা 1 না, 1/273। আচ্ছা, এই পয়েন্টগুলো তোমাদেরকে নিজেদের একটু মুখস্থ করে নিতে হবে, কয়েকটা জিনিস এগুলো কিন্তু মানে একদম মুখস্থ করে ফেলতে হবে আর কি। আচ্ছা, নিচে বাক্যগুলো যত্ন সহকারে পড়ে উত্তর দাও। অ্যাভোগাড্রো প্রকল্পটি বর্তমানে সূত্র নামে পরিচিত। গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়ালস টু গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.89। গ্যাসের আণবিক ভর ইকুয়ালস 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। কোনটি সঠিক? কোনটি সঠিক? কেবল 1, কেবল 2, 2 এবং 3, 1, 2 এবং 3। আনসার কি? আনসার হচ্ছে আমাদের সবকটাই সঠিক, মানে আনসার ডি। ক্লোরিন যুক্ত একটি কৃত্রিম পলিমারের নাম লেখো। যখন অনেকগুলো এক একটা করে এরকম জিনিস যুক্ত হয় এগুলোকে বলা হয় হচ্ছে মনোমার। যখন অনেকগুলো মনোমার যুক্ত হয়ে একত্রে গঠন তৈরি করে সেটাকে আমরা বলি পলিমার। এখানে ক্লোরিন যুক্ত পলিমার কোনটা? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তোমরা জানো পিভিসি হচ্ছে ক্লোরিন যুক্ত। আচ্ছা, 11.2 লিটারের কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির ভ্যালু কত? 2 RT, RT, 0.5 RT, 11.2 RT। আনসার হচ্ছে আমাদের 0.5 RT। আলফা কণায় কি থাকে? একটি প্রোটন, একটি নিউট্রন, একটি প্রোটন, দুটি প্রোটন, দুটি নিউট্রন, একটি ইলেকট্রন। আচ্ছা, আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম কণা, তাই না? হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি আমরা, হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা কণা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম গ্যাস নয় কিন্তু। তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে না। প্রোটন কটা থাকে? 2টো থাকে। তাই নিউট্রনও এখানে 2টো থাকে। তাহলে আনসার হচ্ছে আমাদের 2টি প্রোটন এবং 2টি নিউট্রন। আনসার হচ্ছে আমাদের অপশন সি। এই যেভাবে লিখি আমরা হিলিয়াম, এভাবে লিখি, ঠিক আছে। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু কি? দেখো, বিটা কণা দুরকম হয়, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রন কণা, একটা পজিটিভ কণা, আর একটা হচ্ছে বিটা পজিটিভ কণা হতে পারে, আর একটা হচ্ছে বিটা নেগেটিভ কণা হতে পারে। বিটা পজিটিভ কণাকে আমরা কি বলি জানো তো? পজিট্রন বলি। আর বিটা নেগেটিভকে আমরা ইলেকট্রন বলি। যেটাই হোক না কেন, কি হয় জিনিসটা হয়, যখন কোনো একটা পরমাণু রয়েছে, ধরুন এখানে দেখো এর 137, তার মানে এর ভর সংখ্যা হচ্ছে 137 এই মৌলটার, আর 55 মানে হচ্ছে পারমাণবিক গুরুত্ব কত? 55, ঠিক আছে। এবার সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, মানে একটা বিটা কণার নিঃসরণ ঘটেছে। কি মৌলে রূপান্তরিত হয়েছে? যে ব্যারিয়াম যে মৌলে রূপান্তরিত হয়েছে তার কিন্তু অ্যাটমিক নাম্বারটা, সরি ভর সংখ্যাটা 137ই রয়েছে, কিন্তু দেখো তুমি পারমাণবিক ক্রমাঙ্কটা কিন্তু পরিবর্তিত হয়েছে। কি হয়ে গেছে? জেড হয়ে গেছে 55+1। যেহেতু একটা নিউক্লিয়াস বেরিয়ে গেছে তার মানে প্রোটন কিন্তু বেড়ে গেছে সংখ্যায়, এবার কিন্তু পজিটিভ পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আমরা কি জানি, যখন কোনো পরমাণুর দুটো পরমাণুর কি সম থাকে? যদি ভর সংখ্যাটা সেম হয় বাট ইলেকট্রন যে পারমাণবিক ক্রমাঙ্ক যেটা সেটা যদি আলাদা হয়, ক্রমাঙ্ক যদি আলাদা হয় তাদেরকে আমরা পরস্পরে বলি হচ্ছে আইসোবার। মনে আসে নিশ্চয়ই আইসোবার। তাহলে দেখো এখানে কি হচ্ছে, উত্তর কি? দেখো পারমাণবিক ভর সংখ্যা বাড়ে,
পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে, তাহলে কি হয়, এখানে কিন্তু পারমাণবিক যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়ছে। আনসার হচ্ছে আমাদের অপশন বি। এর সঙ্গে আমরা এটাও বলতে পারি যে বিটা কণা নিঃসরণের ফলে কিন্তু যে কণাটা তৈরি হয় এবং যেটা প্যারেন্ট কণা, মানে এটা হচ্ছে প্যারেন্ট কণা, এটা হচ্ছে প্যারেন্ট, আর এ তৈরি হচ্ছে যখন এর থেকে এ হচ্ছে ডটার, প্যারেন্ট এবং ডটার এরা হচ্ছে পরস্পরের আইসোবার। পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণে এন রাশিটি, এন মানে হচ্ছে মোল, কত সংখ্যক অনুসংখ্যক উপস্থিত, দ্যাট ইজ মোল। নিচের কোনটি একটি উদ্গ্রাহী পদার্থ? উদ্গ্রাহী পদার্থ মানে কি? উদ্গ্রাহী পদার্থ হচ্ছে এগুলো একটা কেলাস প্রকৃতির কোনো জিনিস, যেগুলো যখন সাধারণ টেম্পারেচারে আমরা যখন খোলা বাতাসে রেখে দিই তখন ওরা বাতাস থেকে কি করছে, জলীয় বাষ্প সেটা শোষণ করে নেয়, জলীয় বাষ্পকে শোষণ করে নেয় এবং শোষণ করে নিয়ে দ্রবীভূত হয়ে যায়, দিয়ে একটা জলীয় দ্রবণে পরিণত হয়ে যায়, শোষণ করে জলীয় দ্রবণে পরিণত হয়ে যায়। একে আমরা বলছি উদ্গ্রাহী পদার্থ বা কেলাস। তো এর এক্সাম্পল হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা MgCl2। এছাড়া আরও কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বা CaCl2 ইত্যাদি। এপসম লবণের রাসায়নিক নাম কি? এপসাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিলভার ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট। দেখো অ্যাকচুয়ালি এপসম কিন্তু কোনো লবণ বলে জিনিসই নয়, এপসম কিন্তু অ্যাকচুয়ালি কোনো লবণ নয়, এটা অ্যাকচুয়ালি লবণের মতন অনেকটা দেখতে লবণের মতন বলে আমরা এরকম নামকরণ করেছি। এটা অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল কম্পাউন্ড। কি কি রয়েছে এর মধ্যে? ম্যাগনেসিয়াম রয়েছে, সালফার রয়েছে এবং অক্সিজেন রয়েছে, এবং যখন এই কম্পাউন্ডটাকে আমরা জলের সঙ্গে মেশাই তখন এখান থেকে কি কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম এবং সালফেট আয়ন পাওয়া যায়, মানে Mg2+ আর SO4 আয়ন পাচ্ছি আমরা, যেটা এই যে আয়নগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের ত্বকের মধ্যে শোষিত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজে হেল্প করছে। তাহলে দেখি এখানে বুঝতেই পাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম পাচ্ছি, সালফেট আয়ন পাচ্ছি, কি তৈরি হচ্ছে? ম্যাগনেসিয়াম সালফেট 100%। তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেছেন। কি সূত্র? আমাদের গতির যে সূত্রগুলো নিউটন আবিষ্কার করেছেন। তারপর আমাদের অভিকর্ষ ত্বরণ নিউটন আবিষ্কার করেছেন। মেন্ডেলিভ কি করেছেন? মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছেন। অ্যাভোগাড্রো তো আমাদের গ্যাসের যে বিভিন্ন অনুসংখ্যা সেগুলো আবিষ্কার করেছেন। ফ্যারাডে হচ্ছে বিজ্ঞানী যিনি তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেছেন। আনসার হচ্ছে আমাদের অপশন সি। নিচের কোন বাল্বের রোধ বেশি? 120 ভোল্ট বাই 100 ওয়াট, 220 ভোল্ট বাই 50 ওয়াট, 110 ভোল্ট বাই 50 ওয়াট। আচ্ছা, প্রথমে ওসব দেখিনি, আমরা কি জানি দেখো, ওয়াট কিসের ইউনিট? পাওয়ারের ইউনিট, না শক্তির ইউনিট, পাওয়ারের ইউনিট। ভোল্ট কিসের ইউনিট? ভোল্ট হচ্ছে বিভবের ইউনিট। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? বার কি করতে হবে? রোধ বার করতে হবে, মানে হচ্ছে আর। ফর্মুলা দেখো, P = V²/R। আমাকে যদি এখানে আর বার করতে, R = কি হয়ে যাবে? V²/P। জাস্ট একটা করে দেখো, প্রথম অপশন এ, প্রথম যে বাল্বের রোধ কত হয়ে যাচ্ছে আমাদের? 220 × 220/100, তার মানে 400। এটা আগে পরীক্ষায় একবার এসছিল ওহম। 2 নম্বর হচ্ছে 220 × 220/50 = কত হচ্ছে? 968 ওহম। আচ্ছা, সি হচ্ছে আমাদের সেম ভাবে 110/50 = 242 ওহম। অ্যান্ড ডি হচ্ছে 110 × 110/100, দ্যাট ইজ ইকুয়ালস টু 121 ওহম। তাহলে রোধ কার বেশি হচ্ছে? এদের মধ্যে সব থেকে বেশি রোধ 220 ভোল্ট বাই যে তোমার আমাদের মধ্যে সবচেয়ে এই যে এটার রোধ সব থেকে বেশি হচ্ছে। আনসার হচ্ছে আমাদের অপশন বি। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 কেজি ভরের একটি বলকে যদি 1000 সেন্টিমিটার উচ্চতা থেকে ফেলা হলো, বলটি মাটি স্পর্শ করলে কত তাপ উৎপন্ন হবে? দেখো ভর কত বলেছে, মানে ভর হচ্ছে আমার 2 কেজি, আমি এটা বুঝতে পারি, দ্যাট ইজ এম। কত উচ্চতা থেকে তোলা আছে? মানে এইখানে একটা বল ছিল, সেটাকে মাটিতে ফেলা হচ্ছে, যেখানে এখানে বস্তুটা ভর হচ্ছে এম, দ্যাট ইজ 2 কেজি। ঠিক আছে। কত উচ্চ থেকে ফেলা হচ্ছে? এইচ, হাইট
হাইট হচ্ছে 1000 সেন্টিমিটার। আমি এটা যেটা কেজিতে আছে, এমকেএস আছে, আমি কেজিতেই এমকেএসে কনভার্ট করে নিচ্ছি, মানে হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে মাটির কত তাপ উৎপন্ন হবে, তার মানে যখন বলটা একদম উপরে ছিল, যখন ওপর থেকে ফেলছি ওপরে ছিল, তখন কি ছিল ওর মধ্যে, তখন কিন্তু ওর মধ্যে ছিল হচ্ছে স্থিতিশক্তি। এখন ওপরে থাকা কোনো বস্তু স্থিতিশক্তি কি ফর্মুলা, mgh, এটা আমরা জানি। জাস্ট বার করো, দেখো m কত 2 কেজি, জির ভ্যালু এসআইতে কত 9.8, এইচ এর ভ্যালু কত 10, কত হয়ে যাচ্ছে আমাদের আনসার 4116 হয়ে যাচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখানে না, এখানে একটা আনসার আমি দিতে ভুলে গেছি, দ্যাট ইজ অপশন এ। এখানটা লেখার জায়গাও নেই অ্যাকচুয়ালি, এখানে অপশন এ 4116 জুল, এটা একটা আনসার হবে। আমি এখানে আনসারটা বাই মিস্টেক লেখা হয়নি। দেখো তাহলে এখানে অঙ্কটা বোঝো, 2 × 9.8 × 10 4116 জুল কাজ হচ্ছে, স্থিতিশক্তি আছে। এবার যখন ওপরটাকে আমি ছেড়ে দিচ্ছি, সেটা কি হচ্ছে, নিচে আসছে, তার মানে তখন কিন্তু স্থিতিশক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। আর আমরা শক্তি স্থানান্তর, শক্তি সংরক্ষণ সূত্রটাই কি জানি, যে স্থিতিশক্তিটা পুরোটাই গতিশক্তি রূপান্তর হচ্ছে, মানে এই মুহূর্তে গতিশক্তিটাও কিন্তু 4116 জুল একদম, তখন কিন্তু গতিশক্তিও তাই আছে। এবার যেই মাত্র ওটা মাটি স্পর্শ করছে, তখন কি হচ্ছে, দরাম করে একটা মানে বিস্ফোরণ হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে এই গতিশক্তিটা কি হয়ে যাচ্ছে, তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। কারণ আমার এখানে আর কোনো বাধা দেওয়া নেই, বলা নেই যে এই বাধা লেগেছে, এই বাধা হয়েছে, আমি যে মাইনাস করব, তাই পুরো তাপ শক্তিটাও কিন্তু একই পরিমাণ আমি ধরে নিচ্ছি, এইটুকুই, কোনো রকম বাধা হয়নি, ডাইরেক্টলি পুরো শক্তিতে কনভার্ট হয়েছে, দ্যাট ইজ 4116 জুল। আনসার এখানে হচ্ছে অপশন এ 4116 জুল। ঠিক আছে, রোধের অনন্যককে কি বলা হয়, পরিবাহিতা, আপেক্ষিক রোধ, বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা। রোধের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতা বলা হয়। রোধের একক আমরা কি জানি, রোধের একক হচ্ছে ওহম, তো আর পরিবাহিতার একক হচ্ছে মো, ঠিক উল্টো। রোধ কাকে বলে, যেটা তোমার যেতে বাধা দিচ্ছে, রোধাঙ্ক যেটা বাধা দিচ্ছে তড়িৎকে প্রবাহ হতে, আর পরিবাহিতা হচ্ছে সেটা যেটা তড়িৎকে প্রবাহিত করতে হেল্প করছে। শূন্য হলঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গম গম শব্দ শোনা যায়, শব্দে কোন ধর্মের জন্য, প্রতিধ্বনি, প্রতিসরণ, প্রতিফলন, অনুরণন। দেখো এখানে প্রতিসরণ তো হচ্ছে না শব্দের, বুঝতেই পারছো, তাহলে প্রতিধ্বনি হচ্ছে কি, ইকো হচ্ছে কি, প্রতিফলন হচ্ছে কি। একটা কথা সবসময় মনে রাখবে, প্রতিধ্বনি হওয়ার জন্য কি দরকার, তোমার সবসময় একটা সার্টেন ডিস্টেন্স হওয়া দরকার। কারণ আলোর আমাদের যাতে আমরা এখন আমাদের কানে যখন একটা শব্দ আসে, সেটা আমাদের কানে 1-10 সেকেন্ড স্থায়ী করে, তাহলে একটা ওয়ার্ড বলার পর আর একটা ওয়ার্ড হওয়ার জন্য 10 সেকেন্ড টাইম থাকা দরকার। এবং প্রতিধ্বনি হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স কত হওয়া দরকার, কোথাও 6 মিটার লেখা থাকে, কোথাও 6.2 মিটার লেখা থাকে, কোথাও 17 মিটার লেখা থাকে। এটা ডিপেন্ডিং অন দ্য আলোর মানে শব্দের যে বেগ কোথায় দিচ্ছি, ধরো এখানে 320 লিখেছি শব্দের গতিবেগ, তাহলে 16 মিটার দূরত্ব থাকা উচিত। মানে বস্তু এবং যেখানে শব্দটা প্রতিফলিত হচ্ছে, প্রতিধ্বনি হওয়ার জন্য দুজনের মধ্যে ডিস্টেন্সটা একটা সার্টেন ডিস্টেন্স হওয়া দরকার। কিন্তু অনেক ছোট ঘর দেখবে, যাতে ছোট ঘরে কোনো জিনিসপত্র নেই হয়তো, সেখানেও কিন্তু 16 মিটার হয়তো নয় ডিস্টেন্সটা, তাতেও কিন্তু সাউন্ড হচ্ছে, কারণ হচ্ছে অনুরণন বা আমাদের রেজোন্যান্স যাকে বলছি। অনুরণন কি না, কোনো একটা এখানে দুটো টিউনিং ফর্ক রাখা আছে, একই টেবিলে দুটো টিউনিং ফর্ককে রাখা আছে, তো তুমি যদি একটা টিউনিং ফর্ককে টুং করে বাজিয়ে দাও, পরেরটাকে তুমি কিন্তু বাজাওনি, বাট স্টিল এর যে তরঙ্গটা উৎপন্ন হচ্ছে, সেই তরঙ্গটা এই পাশেরটাকেও প্রভাবিত করে, দিয়ে দুটো একসঙ্গে বাজতে থাকে, যার জন্য সেম জিনিস একটা দেওয়ালকে প্রভাবিত করলে বাকি দেওয়ালগুলোতেও প্রভাবিত করে, দিয়ে একই সঙ্গে আওয়াজ হতে থাকে, একে আমরা বলছি অনুরণন। ফায়ার ড্যাম বলতে কি বোঝায়, কয়লা খনিতে জমে থাকা মিথেন, বরফের নিচে জমে থাকা মিথেন, জলাভূমিতে তৈরি হওয়া মিথেন। আনসার হচ্ছে আমাদের কয়লা খনিতে জমে থাকা মিথেন। বয়েলের সূত্র পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্র ইউডিওমিটার, এক্সরে মেশিন, ভ্যাকুয়াম পাম্প, গাইমুলার মিটার। আনসার হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। আচ্ছা 84 গ্রাম নাইট্রোজেন ইকুয়ালস টু কত মোল নাইট্রোজেন, 84 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের আণবিক ভর কত, 28, তার মানে 28 গ্রাম নাইট্রোজেন ইকুয়ালস টু কত হচ্ছে,
1 মোল নাইট্রোজেন। পরিষ্কার। তাহলে 84, জাস্ট আমি ঐকিক নিয়ম করছি, 84 গ্রাম নাইট্রোজেন মানে কি হচ্ছে 28 কে 3 ভাগে করলে হচ্ছে 3 8 24 4 আর 3 হচ্ছে 7 8 মানে 3 মোল নাইট্রোজেন। আনসার হচ্ছে আমাদের অপশন সি। 4টি ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতু হলো পিতল, কাঁসা, জার্মান স্টিল, ডুরালুমিন। আনসার দেখো, আনসার হচ্ছে ডুরালুমিন। ডুরালুমিন কি কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম তৈরি, যেটা অ্যালুমিনিয়াম 95% থাকে, তামা দিয়ে তৈরি যেটা 4% থাকে, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি যেটা 0.5% থাকে, এবং ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি যেটা 0.5% দিয়ে তৈরি। কি কাজে লাগে? মোটর গাড়ি, বিভিন্ন যন্ত্রাংশ, কাঠামো, নানান যন্ত্রাংশ প্রস্তুতে এই জিনিসগুলো কাজে লাগছে। ঠিক আছে, এরপর কি আসছে দেখো, কোন ধাতুটিকে আত্মরক্ষায় সমর্থ ধাতু বলা হয়ে থাকে? আত্মরক্ষায় সমর্থ ধাতু মানে যেটাকে প্রোটেক্ট করতে পারছি বা যেটা সহজে নষ্ট হচ্ছে না। কিরকম আছে এর মধ্যে? প্রথম হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামকে আমরা আত্মরক্ষায় সমর্থ ধাতু বলি, এই জন্য অনেক জিনিস তৈরিতে কিন্তু এখন অ্যালুমিনিয়াম ইউজ করা হচ্ছে। টার্নার সিনড্রোমের মধ্যে, টার্নার সিনড্রোম যে থাকছে তাতে কি ধাতু ইউজ করা হচ্ছে? টার্নার সিনড্রোম যে আছে তাতে কি মধ্যে ক্রোমোজোম পরিপূরক সিনড্রোম, এটা টার্নার সিনড্রোম হবে। টার্নার সিনড্রোমে কি ইউজ করা হচ্ছে? দেখো, টার্নার সিনড্রোম হচ্ছে এক ধরনের আমাদের সিনড্রোম, যাতে কি কাজ লাগে আমরা একটু আনসারটা দেখিনি। অপশন বি 45 আর XO লেখা আছে। XO কেন না, তার মানে এখানে একটা এক্স ক্রোমোজোম কম আছে। এই এক্স ক্রোমোজোম কমটার ব্যাপার, যখন কোনো কারণে এক্স ক্রোমোজোম কম থাকে তখন আমরা এই জিনিসটাকে বলছি। দেখে নিই একবার। টার্নার সিনড্রোম বা TS একে বলা হয় 45+X বা 44XO। এখানে একটি বংশগত রোগ। কাদের হয়? নর্মালি স্ত্রীলোকদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। স্ত্রীলোকদের ক্ষেত্রে যে মানে হতে পারে বামনত্ব, হতে পারে রোগারোগ মানে কোঁচকানো ঘাড়, বামনত্ব, চুলের কম বৃদ্ধি ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু এদের ক্ষেত্রে হতে থাকে। আচ্ছা, বর্তমানে ফটোভোল্টাইক কোষে সিলিকন ব্যবহার করা হয়ে থাকছে। এটা এখন মানে কি ধাতু ইউজ করা হচ্ছে? টেলোরিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, সেলেরিয়াম। আনসার দেখো, সেলেনিয়াম। আমি বলেছি সেলেনিয়াম। আচ্ছা, একটা প্রশ্ন অনেক সময় এছাড়া করে যে কোন ধাতুর ওপর আলো পড়লে রোদ কমে যায়, তো এখানে হচ্ছে খুব বহুল প্রচারিত প্রশ্ন যে সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে রোদ কমে যায়। কোন জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? তাপন মূল্য সবচেয়ে বেশি আনসার হচ্ছে আমাদের LPG, তরল হাইড্রোজেন। 60 ডিগ্রি সেন্টিগ্রেড 10 গ্রাম জলের স্ফুটনাঙ্কতে পৌঁছতে প্রয়োজনীয় তাপ কত লাগে? এখানে কি ফর্মুলা ইউজ করব আমরা? প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু প্রয়োজনীয় তাপ। প্রয়োজনীয় তাপ দ্যাট ইজ T2 মাইনাস T1, যেখানে আছে আর যেখানে যাবে দুটোর তফাৎ। তাহলে এখানে বস্তুর ভর কত? 10 গ্রাম বলে দিয়েছে। আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 আমাদের এসআইতে। আর প্রয়োজনীয় তাপ কত? দেখো 60 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে স্ফুটনাঙ্কে পৌঁছতে হবে। স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে T2 এখানে দ্যাট ইজ T2। আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তার মানে এটা T1। তো আমি 100 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডকে মাইনাস করছি, তাহলে কত হচ্ছে আমার এসিএসে দ্যাট ইজ। আচ্ছা, এখানে গ্রামে আছে মানে সবকটা সিজিএসে আছে, বুঝতে পারছো। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ 1 ওই জন্য, তাহলে 10 ইন্টু 1 ইন্টু 40, তার মানে 400 ক্যালোরি। আনসার হচ্ছে আমাদের অপশন সি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তো ম্যাগনেসিয়াম প্লাস প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 মানে কত? মানে নাম্বারস অফ ইলেকট্রন হচ্ছে 12 এবং নাম্বারস অফ প্রোটনও হচ্ছে 12। ম্যাগনেসিয়াম প্লাস প্লাস মানে এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম আয়নে 2টি ইলেকট্রন কম আছে, তাই কম,
তাই জন্য কি হচ্ছে, এখানে দুটি প্রোটন বেশি। তাহলে ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করেছে, ইলেকট্রন সংখ্যা কত হবে, 12 - 2 দ্যাট ইজ 10। অপশন বি, 10 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। দেখো অঙ্কটা পড়ে তোমাদের খুব শক্ত লাগতে পারে, কিন্তু জাস্ট খুবই সোজা। কি, প্রথমে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরি হয়। কিভাবে হয়, পটাশিয়াম ক্লোরেট K2KClO3, সেটাকে তুমি যদি ভাঙো তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড 2KCl প্লাস 3O2। এবারের আণবিক ভর দিয়ে জিনিসটাকে ভাঙো। দেখো আমি কি করছি, এখানে 2টাকে রাখছি, ঠিক আছে। 2KClO3 মানে কত, 2KClO3। জাস্ট ভাঙো এটাকে, 2টাকে আমি ব্র্যাকেটে রাখলাম। পটাশিয়ামের আণবিক ভর কত, 39 প্লাস ক্লোরিনের কত, 35.5 প্লাস অক্সিজেনের কত, 16। তাই কিন্তু অক্সিজেন কটা আছে, 3টে আছে, তাহলে আমি এখানে করলাম 3 × 16 করলাম। তত তৈরি হচ্ছে, আলটিমেটলি আমার আনসার হচ্ছে আমার 245 হচ্ছে, ঠিক আছে। তাহলে তো 245 হচ্ছে। এবার 245 হয়, তাহলে 2KClO3 থেকে কত মানে ওজন কত, 245। আচ্ছা, এবার আমি 3O2 যে তৈরি হচ্ছে তার ওজনটা তৈরি করি। কত, 3 × অক্সিজেন কত আমার তৈরি করতে লাগছে, 2 × 16 ইকুয়ালস টু কত হচ্ছে আমার 96। এবার ঐকিক নিয়ম বসাও, কত হচ্ছে, 10 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম KClO3 লাগবে। আমার এখানে 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে 245 গ্রাম অক্সিজেন KClO3 লেগেছে। 10 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত লাগছে আমার, 245 × 10 / 96। আনসার হচ্ছে আমাদের 25.52। তেজস্ক্রিয় ভাঙনের জন্য কে দায়ী। তেজস্ক্রিয় পদার্থে যে নিউক্লিয়াস থাকে সেখানে নিউট্রন এবং প্রোটনের মধ্যে এমনি সমস্ত পরমাণুর ক্ষেত্রে কি থাকে, একটা অদ্ভুত আকর্ষণ বল থাকে। কি না, নিউট্রনগুলো প্রোটনে কনভার্ট হয় আর প্রোটনগুলো নিউট্রনে কনভার্ট হয়। এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এইটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় বল। এটা খুব একটা স্ট্রং বল, নিউক্লিয় বল বলা হতো। স্ট্রং একটা বল, নিউক্লিয়ার ফোর্স, যেটা খুব কম দূরত্বের মধ্যে কাজ করে। তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে কি হয়, এই যে নিউক্লিয় বলটা থাকে সেটা খুব দুর্বল প্রকৃতির হয়। এবার আগে কি হচ্ছিল, এইখানে প্রোটনও ছিল, এবং আমরা কি জানি প্রোটন হচ্ছে দুজন হচ্ছে পজিটিভ, তারপরে প্রোটন এবং প্রোটনে কি হয়, বিকর্ষণ বল কাজ করে। কিন্তু যখন যে কোনো স্থায়ী পরমাণুর ক্ষেত্রে কি হয়, এই যে নিউক্লিয় বলটা থাকে, এই যে নিউক্লিয় বলটা থাকে এর ক্ষমতা কিন্তু, এর ক্ষমতা এই যে প্রোটন যে বিকর্ষণ বলটা তার থেকে অনেক বেশি। তাই জন্য পরমাণুটা কি করছে, স্টেবল হচ্ছে। কিন্তু যখন তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে আমি আসছি, তখন কিন্তু এই যে নিউক্লিয় বলটা হয় সেটা এই বিকর্ষণ বলের থেকে কিন্তু ছোট হয়ে যায়, মানে বিকর্ষণ বলটা বেশি হয়ে যায়। তার জন্য প্রোটনগুলো ছিটকে বেরিয়ে যেতে পারে। এটাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলি, ঠিক আছে। নততলের যান্ত্রিক সুবিধা কত, নততলের যান্ত্রিক সুবিধা কত, এটা আনসার হচ্ছে আমাদের 1-এর বেশি। আর একটা ভাবে প্রশ্নটা আসতে পারে যে হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। মানে এইটা হচ্ছে হেলানো তল, এটা হচ্ছে নততল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যদি এ বি নততল হয় এবং আমাকে যদি এটা কোনো বস্তুকে এভাবে তুলতে হয়, তাহলে কি হচ্ছে, আর এই কোণটা যদি থিটা হয় আর এইটা যদি এইচ হয়, এইচ হয় মানে দৈর্ঘ্য। বলছে হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে এই দৈর্ঘ্যটাকে বাড়ালে যান্ত্রিক সুবিধাটা বাড়বে। পরমাণু নিউক্লিয়াস কী দ্বারা তৈরি, এটা আমরা সবাই জানি, প্রোটন এবং নিউট্রন। গ্যাসকে কী জাতীয় রশ্মি পাঠিয়ে আয়নিত করা যায়, এই এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি সবকটা ভেঙেই করা যায়। লিভার দ্বারা সৃষ্ট পিত্তরসের কাজ কি, লিভার দ্বারা সৃষ্ট পিত্তরসের কাজ কি। দেখো পিত্তরস কথাটার মানে কি, বাইল, যেটা এসছে যে বিলিস বলে একটা ওয়ার্ড থেকে, বিলিস বলে একটা ওয়ার্ড থেকে এসছে। তো পিত্ত কোত্থেকে মানে খরিত হচ্ছে না, পিত্ত কিরম কালার হয়, সবুজ বর্ণের হয়, গাঢ় বাদামি বর্ণের হয়, এরকম হচ্ছে। তো এটা কিন্তু লিভার থেকে তৈরি হয়। তাহলে লিভার থেকে পিত্ত নিঃসৃত হয়।
নিঃসৃত হয়। হলো হলো ভালো কথা। হয়ে কোথায় সঞ্চিত হয়? সেটা হচ্ছে মানুষের যে মানে পিত্তথলি থাকে, পিত্তথলিতে পিত্ত সঞ্চিত থাকে। পিত্তথলিতে পিত্ত সঞ্চিত থাকে, খুব ভালো কথা। এটা কি হিসেবে কাজ করে? এই পিত্ত এই যে ফ্যাটের যে বড় বড় কণাগুলো থাকে সেগুলোকে ভেঙে ছোট ছোট ফ্যাটের কণায় রূপান্তরিত করতে সাহায্য করে, যে পদ্ধতিকে বলা হচ্ছে ফ্যাটের মানে এর ক্ষেত্রে ইমালসিফিকেশন। তাই জন্য এ কিন্তু ইমালসিফায়ার হিসেবে কাজ করে। আনসার কি? অপশন এ, খাবারকে ক্ষারীয় করে তোলে। এটা একটা হচ্ছে খাবারকে ক্ষারীয় করে তুলছে। কার্বোহাইড্রেট আকারে সঞ্চিত, যকৃতে সঞ্চিত অপরিপাচিত খাদ্যকে কি বলা হচ্ছে? পাল্প, গ্লুকোজ, গ্লাইকোজেন। কার্বোহাইড্রেট সবসময় গ্লাইকোজেন। প্লাজমা মেমব্রেনের মাধ্যমে কোষ দ্বারা যে উপাদান গ্রহণের প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? দেখো, এক্সোসাইটোসিস, পিনোসাইটোসিস, অসমোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। আনসার হচ্ছে আমাদের এন্ডোসাইটোসিস। বলেছে কোষ দ্বারা খাবার গ্রহণের। আচ্ছা, একটা জিনিস বুঝবে যে খাবার যখন বাইরে থেকে গ্রহণ করছি তখন আমরা তাকে বলছি এন্ডোসাইটোসিস, আর যখন ভেতরের জিনিসটাকে বাইরে বার করে দিচ্ছি তখন তাকে আমরা বলছি এক্সোসাইটোসিস। তো এখানে দেখা হয়েছে এক্সোসাইটোসিস মানে খাবারটাকে বার করে দেওয়া, এন্ডোসাইটোসিস হচ্ছে ভেতর দিকে ঢোকানো। ওকে, এক্সোসাইটোসিসের সেরকম কোনো ভাগ নেই, কিন্তু এন্ডোসাইটোসিসের কিন্তু কয়েকটা ভাগ আছে। কি কি আছে দেখো, প্রথম হচ্ছে এটা হচ্ছে এন্ডোসাইটোসিসের ভাগ। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, একটা হচ্ছে এক্সোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। আচ্ছা, এক্সোসাইটোসিস আমরা অলরেডি পড়েছি তো এটা বাদ যাচ্ছে। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যখন লার্জ পার্টিকেলগুলো কোষ খেয়ে নিচ্ছে তখন আমরা বলছি এন্ডোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, এন্ডোসাইটোসিস কি মানে যখন ওই মেমব্রেন থাকছে, মেমব্রেনের পকেটে পকেটে বাইরে থেকে জিনিসগুলো এসে জমা হচ্ছে, সেটাকে আমরা বলছি এন্ডোসাইটোসিস। পিনোসাইটোসিস কোনটা? এই দুটো হচ্ছে খাদ্য বস্তুকে আমি বাইরে থেকে ভেতরে ঢুকিয়ে বলেছি, এখানেও খাদ্যটাকে বাইরে থেকে ভেতরে ঢুকিয়েছি, বাট পিনোতে কিন্তু খাদ্যকে ঢুকাইনি, ওখানে পিনো মানে পান করা, তরল পদার্থকে বাইরে থেকে ভেতরে ঢুকিয়েছি, দ্যাট ইজ পিনোসাইটোসিস। নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। শ্বসন দিনে এবং রাতে উভয় টাইমেই সঞ্চালিত হয়। সালোক সংশ্লেষ শুধুমাত্র দিনের বেলা ঘটে। এ এবং বি দুটোই ঠিক, এ ও বি কোনোটাই ঠিক না। আচ্ছা, দুটোই কিন্তু আমাদের এ ও বি শ্বসন এবং দিনের রাতে দুটোর সময়ই ঘটে, এবং সালোক সংশ্লেষ কিন্তু শুধুমাত্র দিনের বেলা ঘটে, যদিও এর মধ্যে দুটো দশা থাকে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। কিন্তু আলোক দশাটা একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা হিসেবে মানে আমরা বলছি, আর অন্ধকার দশাটা অ্যাকচুয়ালি হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। মানে এই দশাটা কি হচ্ছে, আলোর দশাতে যে খাবারগুলো তৈরি হচ্ছে সেগুলোকেও ইউজ করা হচ্ছে, তাহলে কিন্তু যদি সত্যি একদমই আলো না পায় তাহলে কিন্তু কোনো কাজই হবে না। ডাউন সিনড্রোম নামে পরিচিত কোনটা? মঙ্গোলিজম হচ্ছে ডাউন সিনড্রোম নামে পরিচিত। মানুষের অন্ন বন্ধ্যত্ব নিয়ে নিম্নলিখিত কোন পরীক্ষাগুলি ব্যবহার করা? ইশিহার, ভাইডাল, এলাইজা, রসার্ক। আনসার হচ্ছে ইশিহার। দেখো, ভাইডাল টেস্ট না টাইফয়েড করতে কাজে লাগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টাইফয়েডকে শনাক্ত করতে কাজে লাগছে। কোনটি এদের মধ্যে ফুড পয়জনিংয়ের কারণ না? সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ইকোলাই এবং সিগিলা এবং ইয়ারসেনিয়া পেস্টিস। দেখ, আচ্ছা, এই বাকিগুলো হচ্ছে সবকটাই হচ্ছে আমাদের ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে, একমাত্র ইয়ারসেনিয়া পেস্টিসটা একটু আলাদা টাইপের দেখতে হয়ে যাচ্ছে। কেন? ইয়ারসেনিয়া পেস্টিসটা কিন্তু একটা ইঁদুর ঘটিত রোগের নাম, যার নাম হচ্ছে ব্ল্যাক ডেথ বা ব্ল্যাক প্লেগ। ঠিক আছে, ব্ল্যাক প্লেগ কার মাধ্যমে ঘটতো? এর ভেক্টর কে ছিল? ভেক্টর ছিল হচ্ছে ইঁদুর। এই ইঁদুরবাহিত এই রোগটাতে যার ভেক্টর ছিল আর প্যাথোজেন কি ছিল? প্যাথোজেন ছিল ইয়ারসেনিয়া পেস্টিস। ইয়ারসেনিয়া পেস্টিস ছিল। এই যে ব্ল্যাক ডেথে ইউরোপে প্রায় 1/3 জনসংখ্যা কি হচ্ছে, নিশ্চিহ্ন হয়ে গেছিল বলে একে বলা তো কালো মৃত্যু আবাহ দেওয়া হয়েছিল। নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়?
থায়ামিন, রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েডস। আনসার ডি, ফ্ল্যাভোনয়েডস হচ্ছে ভিটামিন ডি এর আমাদের সংখ্যা নয়, ফ্ল্যাভোনয়েডস হচ্ছে ভিটামিন এর সদস্য নয়। নিচে কোনটি স্টেরয়েড হরমোন? এস্ট্রোজেন, গ্লুকাগন, ইনসুলিন, অক্সিটোসিন। স্টেরয়েড হরমোন কোনগুলো একবার দেখে নিচ্ছি। স্টেরয়েড হরমোন 3 ধরনের, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, একটা হচ্ছে সেক্স কর্টিকয়েড। 3 ধরনের। গ্লুকোকর্টিকয়েড কোনগুলো? এগুলো মোটামুটি তোমার ম্যামালসের ক্ষেত্রে থাকে। মিনারেলোকর্টিকয়েড কোনটা? অ্যালডোস্টেরন এবং মোস্ট প্রমিনেন্ট অংশে থাকে। সেক্স হরমোন হচ্ছে অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলোর মধ্যে কিন্তু স্টেরয়েড হরমোন থাকে। তাহলে এখানে তুমি দেখো ইস্ট্রোজেন যেটা থাকছে তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, তার মানে এটা হচ্ছে একটা, তো ইস্ট্রোজেন হচ্ছে আমাদের একটা স্টেরয়েড হরমোন। নিচের কোন বিজ্ঞানীর নাম এবং তাদের কার্যের ক্ষেত্র সঠিকভাবে মিলছে? আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়াকে লিনিয়াস না, ক্যারোলাইন লিনিয়াস তো তোমার প্রাণী জগতের মানে নামকরণ করেছিলেন। রক্ত কি একটানা সার্কিটে ভ্রমণ করে লিউয়েনহক? না, লিউয়েনহক তো এবিও তোমার রক্তের ব্যাপারটা তো কার্ল ল্যান্ডস্টাইনার ঠিক করেছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের যে ডিএনএ ডাবল হেলিক্স যেটা, সেটাই একমাত্র আমার সঠিক বলে মনে হয়েছে। হৃৎপিণ্ড কিরকম পেশি? অরেক পেশি, কার্ডিয়াক পেশি, অ্যাডিপোস পেশি এবং সরেক পেশি। দেখো যদি আমরা পেশিকলা বলে ভাবি, পেশিকলা সে ভাবি, তাহলে 3 রকম ভাবে জিনিসটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রায়াটেড পেশি, একটা হচ্ছে সরেক পেশি, স্ট্রায়াটেড পেশি, একটা হচ্ছে সরেক পেশি, এটাই হচ্ছে ভলান্টারি পেশি। ঠিক আছে, আর একটা কি অরেক পেশি, মানে পেশি নাম শুনে বুঝতে পারছি, মানে এর মধ্যে গায়ে গায়ে এরকম করে রেখা নেই। অরেক পেশি বা বলতে পারি নন স্ট্রায়াটেড পেশি, নন স্ট্রায়াটেড পেশি, বা আমরা বলতে পারি এটা হচ্ছে নট ভলেন্টারি, এটা কিন্তু ইনভলেন্টারি পেশি, মানে ও ইচ্ছাধীন না। মানে ইনভলেন্টারি পেশি বা আমি বলতে পারি অনৈচ্ছিক পেশি। আর একটা হচ্ছে আমাদের হৃদপেশি, এটা একটু লিখে নিও যারা ক্লাস করছো, সুবিধা হবে। হৃদপেশি, হৃদপেশিটা হচ্ছে অন্য ধরনের একটা অন্য মাত্রার পেশি, যাকে আমরা কার্ডিয়াক মাসেল বলছি। এখানটা হচ্ছে কোথায় থাকে? আমাদের যে হৃদযন্ত্র থাকে তার মাঝখানে থাকে হৃদপেশি। তো এই হৃদপেশিতে কি থাকছে? এখানে যেটা একটা জিনিস থাকে যাচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা মনে রাখবে। কোথায় থাকে আমি দেখাচ্ছি। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আর এই যে তোমার অরেক পেশি, এটা কোথায় কোথায় থাকে? যে আমাদের এই যে রেসপিরেটরি ক্যানাল যে পোস্টিনালী সেখানে থাকছে। 2 নম্বর হচ্ছে গ্রাসনালী, তারপরে তোমার হচ্ছে রক্তনালী, লস্যকানালী, সব জায়গাতে কিন্তু এই অরেক পেশিটা থাকছে। সরেক পেশি কোথায় থাকছে? সরেক পেশি কোথায় থাকছে? সরেক পেশি থাকছে হচ্ছে যে বিভিন্ন যে চোখ, কান, নাক, গলা, যেগুলোতে যে নর্মাল মাসল রয়েছে, যেগুলো হাত পা ঘোরাতে আমাদেরকে সাহায্য করছে, সেগুলোকে আমরা সরেক পেশি বলছি, বা আমরা বলতে পারি যে সরেক পেশি বলতে পারি। তো এরা আমাদের ইনভলেন্টারি কাজ করছে। হাত তখন ইচ্ছা হলো নাড়ালাম, পা যখন ইচ্ছে নাড়ালাম। কিন্তু যে আমাদের যে অরেক পেশি রয়েছে, মানে ধরো নাও আজকে পাকস্থলী, পাকস্থলীর যে প্রাচীর থাকছে, তুমি খাবারটা ইচ্ছা করো আর না খাও, খাবারটা কিন্তু গলবিল দিয়ে তোমার অন্ননালী দিয়ে যাবে, গিয়ে কিন্তু পাকস্থলীতে গিয়ে পৌঁছবে। পাকস্থলীর গায়ে কিন্তু প্রচুর মানে আছে যেগুলোকে তোমার সংকোচন পোষণ করতে সাহায্য করে, এবং এর মাধ্যমে খাদ্যটা গ্রাসনালী থেকে পাকস্থলীর দিকে যায়, যাকে আমরা বলি হচ্ছে পেরিস্টলসিস। পেরিস্টলসিস বলে। তো এর ওপর কিন্তু মানুষের ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই, এটাকে অরেক পেশি বলা হচ্ছে। আর হৃদযন্ত্রের মাঝে হৃদপেশি কি? হৃদপেশি হচ্ছে একটা অন্য ধরনের পেশি, যেটা কিন্তু অরেক পেশির মতন, সরেক পেশির মতো দেখতে, মানে হচ্ছে এরকম লম্বা লম্বা দাগ আছে, কিন্তু অরেক পেশির মতন আবার মানে অরেক পেশির মতন কিন্তু ওটা ইনভলেন্টারি,
মানে আমার হার্ট কিন্তু আমি যখন চাইবো তখনই চলে, না চলে তা না, হার্ট কিন্তু অটোমেটিক নিজের ইচ্ছা আমার চলতে থাকে বলে এটা না সরেক পেশি না অরেক পেশি মাঝামাঝি একজন বিলং করছে। শরীরে নিম্নলিখিত সিস্টেমগুলির মধ্যে কোনটি দ্বারা প্রাথমিকভাবে এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়া যায়? আচ্ছা, এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি হিউম্যান এফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এটা হচ্ছে আমাদের এইচআইভি দ্বারা যে আক্রান্ত হয় সেটা। তো এটাকে যদি আমরা বলি যে কি হয়, এটা যার জন্য যে ভাইরাসের মাধ্যমে এটা হয়, এটা হচ্ছে এইডস হয়। এইডসের ফর্মুলা কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হচ্ছে ভাইরাস। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। কি হয় অ্যাকোয়ার্ড ইমিউনো? মেনলি আমাদের যে ইমিউনিটি যে পাওয়ার সেটা ডিস্ট্রয় হয়ে যায়। মানে সামান্য সর্দি কাশি হাঁচি হয়েছে, সেখানেই কিন্তু জিনিসটা ডিস্ট্রয় হচ্ছে, সব সর্দি কাশি থেকে কি হয় আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ঘটনা। ওকে, সর্দি কাশি থেকে কিন্তু আমাদের বিশাল বড় বড় রোগ হয়ে যায়। আমাদের সেটাকে মানে সর্দি কাশি কি আমরা ওষুধ খাই সেরে যায় তো, কিন্তু যাদের ধরনের এইচআইভি আছে তারা কিন্তু সর্দি কাশি দিয়েও মানে সর্দি কাশিটাই এমন মারাত্মক হয়ে যাচ্ছে যে ওতেই আলটিমেটলি মানুষটা মারা যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আজকে এতদিন থাকলো তোমাদের এখানে, আবার নেক্সট দিন আমরা নেক্সট ক্লাস করব। থ্যাংক ইউ।